স্যার এখান থেকে সোজা গিয়ে ডান দিক নিয়ে বাঁ দিকে গেলে একটা কনস্ট্রাকশন সাইট পড়বে, ওখানে দিয়েছিলাম। ভাই জায়গাটা বুঝতে পারছি না, একটু দেখিয়ে দিতে পারেন? হ্যাঁ চলুন স্যার, দেখিয়ে দেবো। হ্যাঁ এক মিনিট। ঠিক আছে স্যার। ছুটকি, জায়গাটা কাছাকাছি, আমি ওনার সঙ্গে যাচ্ছি, তুমি ফলো করো। এই যে এই বিল্ডিংটা স্যার। এটাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। ছুটকি, এটাই হলো সেই বিল্ডিং, গাড়িটাকে এখানে পার্ক করো। সাবধানে এসো। আস্তে, আমি নামাচ্ছি। বাবা দেখে। শোনা মা, দরজা খোল। হ্যাঁ। ওঠো, সাবধানে। আসছি। সাবধানে।
দিদি, আমি কি এখন একটু জল আনবো? দাদাবাবু জল খাবেন? লাগবে না, আপনি ভালো আছেন তো? ঠিক আছে। আই এম সরি শিবানী। আমার জন্যে তোমরা সবাই কত কষ্ট পেয়েছো। তুমি আমার সঙ্গে থাকলে আমার কষ্ট হবে, আমার অসুবিধা হবে বলে আমার থেকে দূরে চলে গেলে। কিন্তু তুমি চলে যাওয়ার পরে তুমি আমার সঙ্গে থাকাকালীন সব সমস্যা, সমস্ত কষ্টের থেকে হাজার গুণ বেশি কষ্ট আমি ভোগ করেছি অশোক। তোমার যদি সত্যি আমার থেকে দূরে থাকতেই হতো তাহলে যখন তুমি খারাপ মানুষ ছিলে তখনই থাকতে হতো। তুমি ভালো হওয়ার পরে এমন একটা সময় যখন আমার আর দুর্গার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন তখনই তুমি আমাদের থেকে দূরে চলে গেলে। এটা একদম ঠিক করোনি তুমি। দাদাবাবু, আপনি চলে যাওয়ার পরে দিদি খুব কষ্ট পেয়েছে। দিদির কষ্ট দেখতে পারছিলাম না। বাচ্চাদের খেলনা হারিয়ে যাওয়ার মতো ও সব সময় মন খারাপ করে থাকতো, চুপচাপ থাকতো। এক কাপ চা পর্যন্ত খেত না, খাবারও পর্যন্ত খেত না। কি জাদু করেছেন দিদির ওপরে আপনি? শিবা স্যার যদি কোনো ফাইল নিয়ে আসতো সাইন করানোর জন্য, দিদি সেখানে নিজের নাম না লিখে আপনার নাম লিখে সাইন করত। চুপ করো না কমলা মা। আমি আগে কোনো বিষয়ে কারোর উপর ডিপেন্ডই করতাম না। যা কিছুই ঘটুক আমি একা ফেস করতাম, নিজে হাতে একা লড়তাম। কিন্তু তুমি বদলে যাওয়ার পরে আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম। জীবনে যতই প্রবলেম আসুক আমি ইজিলি সলভ করতে পারবো বলে সাহস পেলাম মনে। কিন্তু তুমি না থাকলে একটা ছোট্ট প্রবলেম হলেই আমি ভীষণভাবে ঘাবড়ে যাই। আমি তোমার উপরে খুব ডিপেন্ডেন্ট অশোক, বোঝার চেষ্টা করো। হ্যাঁ দাদাবাবু, দিদির নিজের দাদা চলে যাওয়ার পরে আর অন্য কাউকে নিয়ে একদম দিদি চিন্তা করত না। একজন কেউ হারিয়ে গেলে দিদিকে এত বেশি আমি মাথা ঘামিয়ে দুঃখ পেতে দেখিনি। বাবা, তুমি না থাকলে আমার ভীষণ মন খারাপ করে আর ভয়ও করে। কেউ যদি আমায় কোনো কষ্ট দেয় তাহলে আমি সেটা কাকে বলবো বাবা? তুমি না থাকলে এই বাড়ি পুরো শ্মশানের মতো মনে হয় অশোক। এখানে থাকতেও পারছিলাম না, এখান থেকে বাইরে যেতেও ইচ্ছে করতো না। দেখো বাবা, তুমি যদি আর একবারই বাড়ি ছেড়ে গেছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি দেখাই করব না কারোর সাথে। মা সরি, প্লিজ এরকম ভাবে বলিস না। দেখ, এরপর থেকে আর কোনোদিন আমি তোকে ছেড়ে যাব না, ঠিক আছে?
আমি যদি তোমাদের সঙ্গে থাকি তাহলে তোমরা খুবই কষ্টে থাকবে একজন বলেছিল। তাই আমি কোনো চিন্তা না করে এখান থেকে চলে গিয়েছিলাম। আমাকে ছেড়ে তোমরা সবাই কত কষ্ট পেয়েছো। তোমরা যতটা কষ্ট পেয়েছো তার থেকে অনেক বেশি কষ্ট আমি অনুভব করেছি। আমার খেতে ইচ্ছে করতো না, ঘুমোতে ইচ্ছে করতো না, স্নান করতাম না, জামা কাপড় চেঞ্জ করতাম না, শুধু ঘুরে বেড়াতাম। আগে ভাবতাম যে টাকাই সবচেয়ে বড়, কিন্তু তোমাদের থেকে দূরে যাওয়ার পরে তখন আমি জানতে পারলাম টাকার থেকে অনেক বড় ভালোবাসা। তুমি আমার সঙ্গে থাকলে আমি খালি পায়ে জঙ্গলে কাঁটার ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে হাঁটতে রাজি আছি, কিন্তু তুমি না থাকলে আমি এসি গাড়িতে করে যেতেও খুব কষ্ট পাই। আমার এসব কথা বলতে খুব লজ্জা লাগে। আমি আগে এই ধরনের ছিলামও না, কিন্তু তবুও আজ লজ্জা ত্যাগ করে আমি বলছি, আমি তোমার উপরে অনেক বেশি নির্ভরশীল অশোক। বাবা, আমার না একটা ডাউট আছে। তোমার জামা কাপড় ওই লোকটার গায়ে কি করে গেল? সে অনেক বড় গল্প রে মা। আমি অন্য একটা দেশে যাব বলে প্ল্যানও করেছিলাম। আমার বন্ধুদের সবাইকে বললামও, ওরা ভিসাও অ্যারেঞ্জ করে দিল। আর অতদিন আমি কোথায় থাকবো সেটাও বুঝতে পারছিলাম না। হঠাৎ করে যদি কোনো হোটেলেও যাই, ওখানে সিসিটিভি ক্যামেরায় যদি আমায় দেখা যায় আর ক্যামেরা দেখে তোমরা যদি খুঁজে পেয়ে যাও, সেটারও ভয় ছিল। ঠিক সেই সময় একজন মাতাল এসে আমাকে বলল যে স্যার একটা রাত আপনি আমার বাড়িতে থাকুন। আমিও ভাবলাম ওর সঙ্গে গেলে অসুবিধাটা কোথায়। দেখুন, আমার থাকার জন্য একটা জায়গা চাই। দেখুন, লজ বা হোটেল হলে কিন্তু চলবে না। আমি কোথায় আছি সেটা কাউকে বলতে চাই না। হ্যালো, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, আমি পরে কথা বলছি। এক্সকিউজ মি। কি হয়েছে কি? স্যার, আমার নাম মনু স্যার। সবাই আমাকে ভালোবেসে মাতাল মনু বলে ডাকে স্যার। স্যার, আমি রোজ খাই স্যার, এই জন্য আমার নাম মাতাল মনু হয়ে গেছে স্যার। ঠিক আছে, তোর এখন কি চাই বল। আমার চাই, হ্যাঁ স্যার, মনে পড়েছে। এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন স্যার আমাকে? এই অ্যাড্রেসে কি করে যাবে সেটাই জিজ্ঞেস করছো তো? স্যার, আপনি কি করে যেতেন স্যার? আরে সেটা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি অটো করে যাবেন, বাসে করে যাবেন না অন্য কিছু করে যাবেন। স্যার, প্রথমে ডান দিকে হেঁটে যাব, তারপর অটো ধরবো, পরে হেঁটে যাব স্যার। এতে তো আপনার নাম লেখা রয়েছে। হ্যাঁ স্যার, ওটাই তো অ্যাড্রেস স্যার। বাড়ি থেকে আসার সময় একা এসেছিলাম স্যার, অ্যাড্রেসটা মনেও ছিল, কিন্তু এখন তো ড্রিঙ্ক করেছি না, অ্যাড্রেসটা মনে থাকে না। সেই জন্য বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাড্রেসটা একটা কাগজে লিখে পকেটে রাখি। পুরো টাইট হয়ে খাবার পর আপনার মতো কাউকে জিজ্ঞেস করে বাড়ি যাই। ভালোই আছো। দেখো, তোমার এই অ্যাড্রেসটা এই পিছন দিকটায়। এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার।
স্যার আমি যখন আসছিলাম আপনি ফোনে বলছিলেন থাকার জন্য জায়গা চাই। আপনি কোথায় আছেন সেটা যেন ও জানতে না পারে, তাই হোটেলে যাচ্ছেন না। স্যার একটা কথা বলি, আপনি আমাদের বাড়িতে থাকবেন রাতে? স্যার কি ভাবছেন মাতাল মাথা খারাপ করবে সারা রাত? আমি বেশি কথা বলবো না স্যার, আপনি কথা বললে শুধু আমি কথা বলবো। চিন্তা করবেন না স্যার, আপনার কোনো অসুবিধে হবে না। আমি এভাবে কাউকে আমার বাড়িতে ডাকি না, কিন্তু আপনাকে দেখে খুব ভদ্রলোক মনে হলো, সেই জন্য আপনাকে ডাকছি। আচ্ছা, আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দেওয়ার মতো আর কেউ নেই? আর কেউ নেই স্যার, আমি একা। আচ্ছা ঠিক আছে, আসুন বসুন, আমি ছেড়ে দিয়ে আসছি। থ্যাংক ইউ স্যার। আস্তে 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 ওই সিট বেল্টটা পরে নিন। ওকে। সেই রাতে আমি ওর বাড়িতে যাওয়ার পরে ওর জামা কাপড় আমি পরলাম। সকালে ওঠার পরে মদের নেশায় হোক বা ইচ্ছে করে ও আমার প্যান্ট শার্টটা পরে দেখি নিজেই বেরিয়ে গেল। তারপর রাস্তায় বেরোনোর পর ওর অ্যাক্সিডেন্ট হয় আর ও মারা যায়। আমার প্যান্টের মধ্যে অবভিয়াসলি আমার আধার কার্ডটা ছিল, সেই জন্য তোমাদের পুলিশ এসে বলে যে আমি আর বেঁচে নেই, আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি। এটাই ঘটেছিল। দাদা বাবু ভাবছেন ওনার ওপর দিয়ে একটা ফাড়া কেটে গেল। সেটা তো আমি জানি না, আমি ওকে চিনিও না, তাও আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। বাচ্চাদের মতো কথা বলছিল বেচারা। ও খুব নেশা করতো, কিন্তু খুব ভালো ছেলে। শেষ পর্যন্ত ও নিজের প্রাণটাই হারালো। ওর এই মারা যাওয়ার খবরটা শুনে খুব খারাপ লাগলো। বেচারার কপালটাই খারাপ। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। দেখো, এরপর থেকে তুমি আমাদের ছেড়ে আর কখনো কোথাও যাবে না। প্রমিস করো এক্ষুনি। ঠিক আছে ম্যাডাম, কথা দিচ্ছি আমি আর কোথাও যাব না। তুমি যদি এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো, তাও আমি এখান থেকে যাব না। তোমাকে না জানিয়ে কমলা মা রূপাকে বলে কোনো একটা কোণাতে লুকিয়ে থাকবো। যাই হোক না কেন, এই বাড়ি ছেড়ে আমি আর যাচ্ছি না, ঠিক আছে? আরে দাদা, তখন থেকে তো শুধু আমরাই কথা বলে যাচ্ছি, আর তুমি শুধু ওখানে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না যে? তোমাদের দুজনের মিলটা দেখছিলাম। একজনের অন্যজনের প্রতি ভালোবাসা দেখে মনটা ভরে গেল। এই সময় দাঁড়িয়ে আমার কি কথা বলবার থাকে? আচ্ছা, তোমরা ওখানে কি করে গেলে? কি করে জানলে আমি ওখানে আছি? আসলে মা আমায় কয়েকদিন ধরেই অশুভ কিছু হবে বলে বলছেন। রাত্রে নানা রকম দুঃস্বপ্ন দেখেছেন। বারবার বলছিলেন যে শিবানীকে ফোন কর। খুব উতলা হয়েছিলেন। আমি কিছু হয়নি বলে বারবার এড়িয়ে যাচ্ছিলাম। জানো, মা নাকি অশোকের কিছু হয়েছে বলে স্বপ্নও দেখেছে। আমি অনেক করে বললাম যে এই ধরনের স্বপ্ন সত্যি হয় না। মা আমায় বকে ধমকে তোমাদের খবর নেওয়ার জন্য জোর করলেন। আর সেই সময় রকি আমায় ফোন করেছে, তুমি নাকি বাড়ি ছেড়ে কোথাও চলে গেছো বলে। দাদা,
তুমি এখানে এসে খুব ভালো কাজ করেছো। আমার একা একা ভীষণ কষ্ট হচ্ছিল। তাহলে ঠিক আছে, এখন আমি আসি। না দাদা, আরো 2-4 দিন থেকে গেলে পারো তো এখানে। আমি মাকে আর মেরিকে নিয়ে আরেকবার আসবো। বাড়ি ফিরে আমার কিছু কাজ আছে। ঠিক আছে দাদা। দাদা, হ্যাঁ? আপনি একটু খেয়ে যান। দিদি, দাদাকে তুমি নিয়ে এসো। এসো দাদা, খেয়ে নেবে।